আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। आप याद रखो मैं क्या कह रहा हूं, नरेंद्र मोदी को, अमित शाह को कांग्रेस पार्टी हराएगी, बीजेपी को कांग्रेस पार्टी हराएगी। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মোদি এবং শাহকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা কংগ্রেস এবং তাহলে সেটাই রাহুল গান্ধী। তেমন কথা রাহুল গান্ধী বলছেন, আমরা বলছি না। এই মুহূর্তে যেভাবে ভারতবর্ষের পলিটিক্সটা চলছে তাতে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা বেশ খানিকটা হাসি পেতে পারে আপনাদের। একদম সঠিক বলছি, বাস্তবিক চিত্র বলছি। তার কারণ আমরা দেখতে পেলাম 2024 সালে যখন লোকসভা নির্বাচন হলো, সেই ক্ষেত্রে একদম সরাসরি 240টা আসন পেল ভারতীয় জনতা পার্টি, 292টা আসন পেল এনডিএ। কিন্তু তাদের টার্গেট ছিল 2/3 অর্থাৎ 400 পারের ডাক দিয়েছিল যারা। তো সেই ঘটনাটা তো 2 বছরের মধ্যে তারা করার মুখেই দাঁড়িয়ে রয়েছে। তো সেখান থেকে তাদেরকে হারানোটা কি সম্ভব? এবং যদি সম্ভব হয় তাহলে রাহুল গান্ধীর কাকে কাকে দরকার, দলের মধ্যে কাকে কাকে দরকার? অর্থাৎ একা তো কোনো নেতা হতে পারেন না, তার একজন স্ট্র্যাটেজিস্ট লাগে। এবং সেই জায়গাটা ইতিহাস আমাদের সামনে তুলে ধরছে যে স্ট্র্যাটেজিস্ট ছাড়া কখনোই কোনো নেতৃত্ব একদম সরাসরি নিজে একা দাঁড়িয়ে উঠতে পারেন না। আমরা দেখতে পেয়েছি, যদি নেহেরুর কথা বলি, জওহরলাল নেহেরু তার সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল একদম ছায়া সঙ্গীর মতন থাকতেন। সংগঠনটাকে তিনি মজবুত রাখতেন এবং সমস্ত কাজকর্ম, সমস্ত নীতি নির্ধারণ করা সেটা তিনি করতেন। এবং নেহেরু তার ভিশন দিয়ে সামনে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন সম্পূর্ণ বিষয়ে, সেইভাবেই তারা পরিচালনা করতেন। তার পরবর্তীতে বাজপেয়ীজি যদি আমরা বলি তাহলে অবশ্যই ছায়া সঙ্গীর মতন তার সঙ্গে প্রথম থেকে থেকেছেন লালকৃষ্ণ আদবানি। এবং আমরা দেখতে পেয়েছি যে জুটির মতন করে থেকেছে। ইদানিং যদি একদম বলা হয়, তার পরবর্তীতে বাজপেয়ী জমানা শেষ হলো যার হাত ধরে সোনিয়া গান্ধীর সময় আমরা কিন্তু দেখেছি আহমেদ প্যাটেল থেকে শুরু করে প্রণব মুখার্জি, তারা স্ট্র্যাটেজিস্টের কাজ করেছেন। এবং তার পরবর্তীতে তো মোদি শাহ একদম জুটি করেই তারা 2014 থেকে চলছেন। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধী যদি এই মুহূর্তে ফেস হয় তাহলে তার স্ট্র্যাটেজিস্ট কে হবে, অর্থাৎ তার অমিত শাহ কে হবেন, তার চাণক্য কে হবেন? এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ রাহুল গান্ধী নিজে বলছেন যে তার পরিশ্রম করতে কোনো অসুবিধা নেই এবং তিনি পরিশ্রম যথেষ্ট পরিমাণ করছেনও। গত 5 বছর আমরা দেখতে পেয়েছি লাগাতার রাস্তায় নামছেন, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, একদম কাশ্মীর টু কন্যাকুমারী তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবং তার রেজাল্ট রাহুল গান্ধী পেয়েছেন, কংগ্রেস পার্টিকে এনে দিয়েছেন সেই রেজাল্ট। 2019 সালে ভরাডুবির পর রাহুল গান্ধীর সমস্ত পদ থেকে ইস্তফা দেন, কিন্তু তারপর তিনি থেমে থাকেনি, তিনি রাস্তায় নামেন, তিনি ভারত জোড়ো ন্যায়যাত্রা করেন। এবং 2024 সালে আমরা দেখতে পাই একদম বাউন্স ব্যাক করে কংগ্রেস। এবং সেই বাউন্স ব্যাকটা কোথাও গিয়ে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যদি রাহুল গান্ধীর একজন স্ট্র্যাটেজিস্ট থাকতো তাহলে সেই বাউন্স ব্যাকটা শুধুমাত্র 99তে আটকে যেত না, বরঞ্চ সেই বাউন্স ব্যাকের সংখ্যাটা 150-র কাছাকাছি চলে যেত। এবং সেটা যদি চলে যেত তাহলে আরো 50টা সিট ভারতীয় জনতা পার্টি তাদের কাছ থেকেই তারা ছিনিয়ে আনতো। অর্থাৎ কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকারের যে 292 সংখ্যাটা, এনডিএ এর 292 সংখ্যাটা, সেটাও কমে আসতো 240-এ এবং কোথাও কংগ্রেস এই মুহূর্তে সরকার চালাতো। ছবিটা অন্যরকম হতে পারত। তাই স্ট্র্যাটেজিস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি করতে গেলে। আমরা দেখতে পেয়েছি প্রশান্ত কিশোর তার উত্থানটাই হলো স্ট্র্যাটেজিস্ট হিসাবে, এবং নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো কিংবা একদম বিহারের নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানানোর পেছনে, জেডিইউ কে ক্ষমতায় আনার পেছনে একদম পর কাজ করে গিয়েছেন। 2014-তে নরেন্দ্র মোদী স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন, 2015-তে তিনি বিহারে কাজ করেছেন, তার পরবর্তীতে পাঞ্জাবে কাজ করেছেন, তার পরবর্তীতে পশ্চিমবঙ্গে 2021 সালে তিনি কাজ করেছেন। তো এই স্ট্র্যাটেজিস্টটা কে হবে এই মুহূর্তে রাহুল গান্ধীর জন্য, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যে বক্তব্যটা উঠে আসছে, আপনারা একটা হিসেব যদি দেখেন যে স্ট্র্যাটেজিস্টের অভাবে কিংবা সাংগঠনিক দুর্বলতা অতটা না থাকলেও স্ট্র্যাটেজির অভাবে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাহুল গান্ধীর ফলাফল 2024 সালে অতটা ভালো হলো না। যেগুলো একদম বিজেপির স্টেট, সেই সমস্ত জায়গাতে সংগঠন কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে কংগ্রেসের। সেটা ছত্তিশগড় হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, একদম খুব কঠিন সংগঠন মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র হতে পারে কিংবা গুজরাট হতে পারে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তেমন ভাবে রেজাল্ট পেলেন না রাহুল গান্ধী 2024 সালে। কিন্তু কোথা থেকে পেলেন?
তিনি পেলেন হরিয়ানা থেকে, তিনি পেলেন কিন্তু রাজস্থান থেকে, এই যে গুরুত্বপূর্ণ সিটগুলো কর্ণাটক থেকে তিনি পেলেন, এই যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু কোথাও গিয়ে একদম সংগঠনের মজবুত একটা জায়গা ছিল এবং নেতা ছিল, তাই জন্যই রাহুল গান্ধী সেখান থেকে সিটগুলো বের করে আনতে পারলেন। তো 2029 সাল আর 3 বছর বাকি রয়েছে, তার আগে রয়েছে পরপর রাজ্যগুলোতে ভোট, যে রাজ্যগুলোতে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে উঠে আসে। তার মধ্যে উত্তরপ্রদেশের ভোট রয়েছে। উত্তরপ্রদেশে 2027 সালে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর জোট, সেটা কতটা ভালো ফলাফল করতে পারবে সেটা কিন্তু 2027 সালে নির্ধারণ করবে যে 2029-এ উত্তরপ্রদেশ কিরকম ফলাফল করছে। আমরা জানি না এর মধ্যেই ডিলিমিটেশন বিল আসবে এবং পাশ হয়ে সেখানে উত্তরপ্রদেশের সিট সংখ্যা বেড়ে যাবে কিনা। উত্তরপ্রদেশে 120-র মতন সিট সংখ্যা হওয়ার কথা, 80টা এখনই রয়েছে, তো সেগুলো পরের বিষয়। কিন্তু এখনই যদি এই মুহূর্তে রাহুল গান্ধী একজন স্ট্র্যাটেজিস্ট সঠিকভাবে আনতে না পারেন, তাহলে কিন্তু তার সাংগঠনিকভাবে যে স্বপ্নটা, সেটা তিনি কখনোই 2029-এ অন্তত ফুলফিল করতে পারবেন না, তেমনই কিন্তু মনে করছেন একদম সংশ্লিষ্ট মহল। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কারা কারা রাহুল গান্ধীর চারপাশে আছেন যারা স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করতে পারেন, প্রাথমিক যে নামটা উঠে আসে সেটা কেসি বেণুগোপাল। কেসি বেণুগোপাল পুরো সাংগঠনিক তার মজবুত ভাবে তিনি ধরে থাকেন, কে কোথায় টিকিট পাবে, কে কোথায় যাবে, কে কোথায় বসবে, সমস্তটাই কেসি বেণুগোপাল ঠিক করেন। এবং রাজ্যসভায় কতজন যাবেন, রাজ্যসভায় কাদের কাদের যাওয়া উচিত, সমস্তটাই কেসি বেণুগোপাল ঠিক করেন। এবং আমরা দেখতেও পেলাম রিসেন্টলি একদম ওয়াইএসআর কংগ্রেস, তার যে অন্যতম একজন মানুষ যিনি ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে যাকে আমরা দেখতে পেয়েছি যে একদম পদে বসানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বসানো হয়েছে ওয়াইএসআর শর্মিলাকে, তাকেও কিন্তু রাজ্যসভায় পাঠানোর জন্য রাহুল গান্ধী গিয়ে সেখানে প্রচার করে এলেন, কিন্তু তার পরবর্তীতে তাকে বসিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম হঠাৎ করে পবন খেরাকে পাঠিয়ে দেওয়া হলো। তো এই বিষয়গুলো যে উঠে আসে, এগুলো সমস্তটাই ঠিক করেন কিন্তু কেসি বেণুগোপাল। তো সেই কেসি বেণুগোপালের নামেই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো অভিযোগ বিভিন্ন সময় কংগ্রেসের মধ্যে থেকেই উঠে আসে যে কেসি বেণুগোপাল নিজের ইচ্ছে মতন সমস্ত বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং সেটা কোথাও গিয়ে কংগ্রেসকে লাভবান করছে না। কিন্তু রাহুল গান্ধী সেই অভিযোগগুলো একদম নজরআন্দাজ করে গিয়েছেন, ইগনোর করে গিয়েছেন বিভিন্ন সময়। অন্যদিকে আর কে কে রয়েছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। অশোক গেহলোট আমরা দেখতে পেয়েছি রীতিমতো স্ট্র্যাটেজিস্টের মতন, কখনো বিহারে তাকে পাঠানো হয়, কখনো গুজরাটে পাঠানো হয়, বিভিন্ন জায়গায় ঘুরে 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 তিনি কাজ করেন। এবং অবশ্যই অশোক গেহলোট যদি উত্তর ভারতের রাজনীতিটা নিয়ে একটু ভালোভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু সেটা একটা বড়সড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরেকজন রয়েছেন যাকে চাণক্য বলা হচ্ছে, অমিত শাহের মতোই মেরিটোরিয়াস বলা হচ্ছে, অমিত শাহের মতোই স্ট্র্যাটেজিস্ট বলা হচ্ছে, এবং যাকে কেনা যায় না, যাকে কিনতে পারছে না কেউ। এবং সেই ব্যক্তি এই মুহূর্তে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, এবং যার নেতৃত্বে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে যে একদম কর্ণাটকে বসে বিধান পরিষদের যে ভোট, সেখানে বিজেপির এমএলএরা ক্রস ভোটিং করে কংগ্রেসের প্রার্থীকে জয়ী করিয়ে দিয়েছে। আপনাদের সঙ্গে খবর রেখেছিলাম আমরা। তো অবশ্যই ডি.কে শিবকুমার নতুন একজন নাম, নতুন একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে উঠে আসছে, যাকে কিন্তু রাহুল গান্ধী ব্যবহার করতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই মুহূর্তে, যে রাহুল গান্ধী সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে সাজাচ্ছেন। অন্য আরেকজন মানুষের নামও উঠে আসছে, তিনি অবশ্যই ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন যে তার কিন্তু যথেষ্ট সাংগঠনিক দক্ষতা রয়েছে, এবং সেটা কেরালের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তার নিজের বোন। তো এই সামগ্রিক যে টিমটা, সেটাকে তিনি নতুন ভাবে তৈরি করে 2029 সালের জন্য ঝাঁপাবেন, নাকি কোথাও গিয়ে সেই কেসি বেণুগোপালের ওপরেই তিনি সম্পূর্ণ ভরসা করবেন। কংগ্রেসের বিভিন্ন নেতা, কংগ্রেসের জাতীয় স্তরের বিভিন্ন বক্তব্য, যারা একদম ভেতরকার সাংগঠনিক পদে রয়েছেন, যারা হয়তো এমএলএ এমপি কিছুই হননি কোনোদিন, তাদের পক্ষ থেকে কিন্তু কেসি বেণুগোপালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছে। এবং সেই জায়গাটাকে তাদের যেটা বক্তব্য, একাংশের বক্তব্য কংগ্রেসের মধ্যে, যে রাহুল গান্ধী সম্পূর্ণ কেসি বেণুগোপালের উপর নির্ভরশীল হয়ে রাজনীতিটা করছেন, তিনি মাঠে ময়দানে থাকছেন, তিনি নিট পেপার লিক ইস্যু থেকে শুরু করে সিবিএসসি পেপার সমস্তটা নিয়ে একদম মাতিয়ে রাখছেন। কিন্তু অবশ্যই সংসদের মধ্যে, সংসদের বাইরে কেসি বেণুগোপাল কোথাও গিয়ে রাহুল গান্ধীকে সম্পূর্ণ যেন চালিত করছেন।
আমরা জানি না সেই চালিত করার হাত থেকে তার হাত থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেওয়া, সেটাও কেউ বলছে না, কিন্তু তার যে দায়িত্বটা সম্পূর্ণ 100% দিয়ে রেখেছে, সেটাকে কি কোথাও গিয়ে বিভিন্ন মানুষের মধ্যে উত্তর ভারতটা একজনকে, দক্ষিণ ভারতটা একজনকে সেরকম ভাবে ডিস্ট্রিবিউট করার মাধ্যমে 2029-এ রাহুল গান্ধী ঝাঁপাবেন, নাকি কোথাও গিয়ে একদম কেসি বেণুগোপালী সর্বা থেকে এই মুহূর্তে আবারও কংগ্রেস পার্টি ধাক্কাটা 2029-এ খেতে চলেছে? আমরা জানি না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, তাদের হাতে মিডিয়া রয়েছে, তাদের হাতে ইলেকশন কমিশনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, এবং সেটা অভিযোগ করে বিভিন্ন সময় বিরোধীরা, এবং ইলেকশন কমিশনকে কন্ট্রোল করছে ভারতীয় জনতা পার্টি, সেই অভিযোগ আমরা শুনেছি। তাদের বিভিন্নভাবে সাহায্য করছে ইলেকশন কমিশনের দ্বারা সংগঠিত হওয়া SIR বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, সেটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়। কিন্তু অবশ্যই তার মধ্যে থেকেও যে লড়াইটা কংগ্রেস পার্টি করতে পারবে, সেটা কোনো রিজনাল পার্টি করতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখছি একটা পার্টি রিজনাল পার্টি ভাঙছে, এবং তৃণমূল কংগ্রেস হতে পারে, মহারাষ্ট্রের শিবসেনা হতে পারে, কিংবা একদম উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের আমরা যদি দেখি যে সমাজবাদী পার্টি, তাদের উপরেও কিন্তু বেশ খানিকটা চর্চা চলছে যে তারা কোন মুহূর্তে ভেঙে যাবে। তো এই যে ভাঙনের একটা শুরু তৈরি হয়েছে, সেটা কোথাও গিয়ে কি কংগ্রেস পার্টির হাত ধরেই একদম ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করা যেতে পারে 2029-এ? আমরা জানি না। তবে অবশ্যই রাহুল গান্ধী যে কথাটা বলছেন দেশের বিরোধী দলনেতা হিসাবে, সেটা অবশ্যই আমরা মাথায় রাখলাম, এবং সেটাকে নিয়েই আজকের এই স্পেশাল পর্ব তৈরি করলাম। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস একমাত্র একটা দল যেটা কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে সামনে রেখে লড়াইটা করছে, তবে সেখানে স্ট্র্যাটেজিস্টের কিন্তু অভাব রয়েছে, তেমনই খবর উঠে আসে, এবং সেটা নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এক সময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন, ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোনো নেতা থাকেন, তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে, সেই প্রশ্নও উঠে আসছে। বলা হচ্ছে, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর
ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদি বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনে বেশি নজর ছিল ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারেই গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো, তাদের আগে সে ব্যক্তিগত উষ্ণতারও কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে। বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 3 জন ভারতীয় নাবিক নিহত এবং আরো কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরো কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় 45 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করতে গিয়ে বলেন, মোদি অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদি নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদির নেতৃত্ব। যদি ভারতে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 16 মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদির জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে।
অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাদে বাদে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত 16 মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনাও করছেন। এখন দেখার বিষয়, মোদি ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।